আচ্ছা, তো বলো বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটে কবে? 1757 খ্রিস্টাব্দে। না, 1772। 1757 দ্বৈত শাসন শুরু হবে কিভাবে? ভালো করে আমরা যদি পরপর ঘটনাক্রমটা মনে রাখতে চাই, বাংলা নিয়ে যদি শুধু মনে রাখতে চাই, 1757-তে পলাশির যুদ্ধ হচ্ছে। তার আগের ঘটনাটা কি? সিরাজউদ্দৌলা রাজা হচ্ছে কার পরে? ওনার নানার পরে, আলীবর্দী খাঁর পরে। রাজা হওয়ার পরে ইংরেজদের সঙ্গে ওনার ঠিকঠাক বনিবনা হচ্ছে না। কেন হচ্ছে না? উনি যখন নতুন করে নবাব হলো তখন হচ্ছে ইংরেজরা এখন উপঢৌকন পাঠায়নি, অন্যান্য সবাই পাঠিয়েছিল। এছাড়াও ওনার খালা ঘসেটি বেগম বা মাসি বলি যেটা আমরা, সে তার যে ঘসেটি বেগম একদম খুব প্রিয় পার্থ রাজবল্লভ, সে হচ্ছে কি করছে, তার ছেলে কৃষ্ণদাসকে সোনাদানা নিয়ে পাঠিয়ে দিয়েছে। এতে ঢাকার সুবেদার ছিল উনি, ইংরেজদের কাছে পাঠিয়ে, ইংরেজরা তার আশ্রয় দিয়েছে। সিরাজ রেগে গেছে খুব যে আমার শত্রুর ইংরেজরা আশ্রয় দিচ্ছে। বলার পরে সিরাজ যখন আবার কলকাতা আক্রমণ করলো, করে ইংরেজদের তাড়িয়ে দিল, দিয়ে কলকাতার নাম দিল আলীনগর। করার পরে ওখানে ইংরেজরা তাড়িয়ে দিয়ে সিরাজউদ্দৌলা চলে এলো, এসে আবার ঢাকায় উনি রাজত্ব করছে। সে মতো অবস্থায় আবার ইংরেজরা এসে কলকাতা উদ্ধার করেছে। করার পর সিরাজের সঙ্গে একটা সন্ধি হয়েছে, আলীনগরের সন্ধি। এর মতো একটা ঘটনা ঘটে গেছে, প্রথমবার যখন সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেছে তখন ইংরেজদের একটা প্রচারিত করেছে, একটা ঘটনা প্রচার করেছে, সেটা কি? অন্ধকূপ হত্যা। যেটা অ্যাকচুয়ালি ঠিক ঘটনা নয়, তো ভুল ঘটনা মিথ্যে করে প্রচার করেছে। কে প্রচার করেছে? হলওয়েল, ইংরেজের একজন কর্মচারী, তার নাম হলওয়েল, সেইটা প্রচার করেছে। তো করার পরে আবার আলীনগরের সন্ধি হলো, সেখানে অসম্মানজনক সন্ধি হয়েছে। হওয়ার পরে সিরাজ যখন এখানে চলে এসছে, ইংরেজরা এর মধ্যে মধ্যে ওর খালা ঘসেটি বেগম, মির্জাফর, মীর কাসিম, জগৎ শেঠ, এদের সঙ্গে ভিতর থেকে চুক্তি করেছে, মানে এদের এরা ভিতরে ভিতরে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। করে আমাদের যে সবচেয়ে বড় যুদ্ধ হলো পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ যে শেষ হলো, সিরাজউদ্দৌলা তো মারা গেল, মির্জাফরকে সিংহাসনে বসানো হলো। মির্জাফর তো ইচ্ছা মতো টাকা পয়সা দিচ্ছে, কোম্পানির যা নগদে যা দিয়েছে দিয়েছে, বাদ ওই কোম্পানি প্রচুর লুটপাট করেছে। এই ঘটনাটা পলাশির লুণ্ঠন। মির্জাফর কিন্তু রাজত্ব করার পর ক্লাইভ যখন ইংল্যান্ডে ফিরে গেল, রবার্ট ক্লাইভ, ইংরেজদের প্রধান গভর্নর, ফিরে যাওয়ার পরে কি হলো, সেখানে এবার ওদের এখানে যারা আছে ইংরেজরা, তারা সবাই মিলে কাকে রাজা দিয়েছে? মীর কাসিমকে। মীর কাসিম প্রথম প্রথম ইংরেজদের প্রচুর টাকা পয়সা দিয়েছে, উপঢৌকন দিয়েছে। দেওয়ার পরে ওর সঙ্গেও ফের বনিবনা হচ্ছে না ঠিকঠাক করে। দু চারটে ছোট ছোট যুদ্ধ হলো। মীর কাসিম আরেকটা উল্লেখযোগ্য ঘটনা করেছে, ওর রাজধানীটা মুর্শিদাবাদ থেকে নিয়ে চলে গেছে তোর মুঙ্গেরে। তো সেখান থেকে ইংরেজদের সঙ্গে অনেকগুলো মুঙ্গেরের যুদ্ধ, সুতানুটি, অনেকগুলো ছোট ছোট এলাকায় যুদ্ধ হয়েছে। হওয়ার পরে মীর কাসিম পালিয়ে গেছে। কোথায় পালিয়ে গেছে? অযোধ্যা। অযোধ্যার ইতিহাস আমরা আগে জেনেছি, সুজাউদ্দৌলার হাত ধরে শুরু হচ্ছে, সরি, সাদাত খানের হাত ধরে শুরু হচ্ছে, তারপরে সফদরজং, তারপর সুজাউদ্দৌলা, তিনটে রাজা পরপর। এরা তো আঞ্চলিক শক্তি হিসেবে উঠেছে, তাই না? বলেছিলাম অনেকবার করে ছোট ছোট করে। তো হওয়ার পর ওইখানে যে বক্সারের যুদ্ধ হলো, সেখানে তিনটে শক্তি ইংরেজদের সঙ্গে লড়াই করলো। একটা ছিল অযোধ্যা, একটা হচ্ছে আমাদের বাংলার রাজা মীর কাসিম, অযোধ্যার রাজা সুজাউদ্দৌলা, আর মুঘল শাসক, দিল্লির যে শাসক দ্বিতীয় শাহ আলম। তিনজন মিলে লড়াই করেও ইংরেজদের কাছে হেরে গেছে। জ্বালার পরে কি হয়েছে, এলাহাবাদের সন্ধি বলে একটা সন্ধি হয়েছে। যেই সন্ধিতে কি করা হয়েছে, মীর কাসিম তেমনি রাজত্ব ছেড়ে গেল ওর, সুজাউদ্দৌলার কিছু রাজ্য কেড়ে নিল, নিয়ে ইংরেজদের দিয়ে দিল, প্রচুর টাকা পয়সাও নিয়েছে ক্ষয়ক্ষতি হিসাবে। নেওয়ার পর দ্বিতীয় শাহ আলমকে সেগুলো গিফট করেছে। করার পর ওইখান থেকে যেটা পেয়েছে সেটা কি? দস্তক পেয়ে গেছে, দেওয়ানি লাভ করেছে। দেওয়ানি, দেওয়ানিটা কি জিনিস? দেওয়ানি বলেছিলাম সেই বাংলা আলোচনা করতে গিয়ে, খাজনা যে আদায় করে তাকে দেওয়ান বলে, আর খাজনা আদায়ের সিস্টেমটাকে দেওয়ানি বলা হয়। মানে হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে দ্বৈত শাসন। দৈবায়িকাত্ব, দ্বৈত, দুটো রাজা শাসন করবে বা দুটো শাসক শাসন করবে। দ্বৈত, দুজন মিলে শাসন করছে। কি বলছি, ক্লিয়ার হচ্ছে? দ্বৈত শাসন মানে কি? ইংরেজরা তো, মনে করো হচ্ছে একটা যদি রাজ্যের আমি ভাগ করি, দুটো প্রধান ক্ষমতা রয়েছে। একটা টাকা পয়সা আদায়ের ক্ষমতা, যেটাকে আমরা বলছি দেওয়ানি, আর একটা শাসন ক্ষমতা। শাসন ক্ষমতা বলতে কোথাও কোনো বিদ্রোহ হলো, কেউ চুরি ডাকাতি করেছে, কেউ কারোর খুন করেছে, বিভিন্ন রকমের অপকর্ম হয় মানুষের দ্বারা, সেইগুলোর বিচার করতে হয়। তো আমাদের সেই বিচার কি করে? সরকার করে, শাসক শ্রেণী করে। আমাদের এখন বিচার ব্যবস্থা উন্নত, কোর্ট রয়েছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। তখন তো রাজসভায় বিচার হতো, রাজারাই বিচার করতো। ওর হাত কেটে নাও, ওর গর্দান নিয়ে নাও, শুলে চড়াও, এগুলো হতো তো, বা জেল বন্দি করো, হতো তো। এই দুটো ক্ষমতা, দুটো ক্ষমতার মধ্যে এলাহাবাদের যে সন্ধি হলো, সেখানে কি পেলো ইংরেজরা? কি পেলো? এই টাকা পয়সা, দেওয়ানিটা পেয়ে গেল। এটা লিখছে না, তাহলে কি পেয়ে গেল? দেওয়ানিটা পেয়ে গেল ইংরেজরা। দীর্ঘ হর্ষই যা খুশি দেবে, সমস্যা নেই। দেওয়ানিটা ইংরেজরা পেয়ে গেল। মানে যত ট্যাক্স তুলবে রাজ্য থেকে, যত টাকা পয়সা তুলবে, চালের, গমের, মানুষের কাছ থেকে যে টাকা পয়সা তুলবে, সব কারা তুলবে?
ইংরেজরা তুলবে। আর বিচার ব্যবস্থা সব কে করবে? রাজা করবে। তাই রাজা নামে বিচার ফিচার সব করে বেড়াচ্ছে, কিন্তু ওর বাড়ি ভাত নেই, মানে ওর কাছে টাকা পয়সা নেই। ইংরেজরা কোনো নিচ্ছে না, দায়িত্ব নিচ্ছে না কোনো, শুধু ওদের কাছে আছে ক্ষমতা। দুটো ওয়ার্ড আমি বলেছিলাম, দ্বৈত শাসনের ফলে কি হয়েছে, ইংরেজরা পেয়েছে দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। কোনো দায়িত্ব নিতে হবে না, শুধু টাকা পয়সা ইনকাম করবে। তাহলে যেটা করছে সেটা হলো ইংরেজদের কাছে কি গেল, দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। দুটো ছেলে আছে বাড়িতে, মনে করো দুটো, একটা লোকের দুটো ছেলে। একটা ছেলে সেই তার বাপ যা ইনকাম করে সমস্ত টাকা পয়সা গুলো শুধু নেয়, আর একটা ছেলে দায়িত্ব পালন করে, কুটুম বাড়ি খাবার পৌঁছে দেওয়া, লোক কুটুম দাওয়াত করা, বাড়ির যে কাজকর্ম রয়েছে সেইগুলো করা, সব সময় গরু ছাগল হয়তো আজ চড়াবে, সে বাড়ির যা মোটামুটি বাড়ির যাবতীয় কাজ সে করে সেই ছেলেটা। আর একটা ছেলে শুধু টাকা পয়সা গুলো নেয়। বুঝতে পারছো? তাহলে অ্যাকচুয়াল লাভ কার? যে ছেলেটা কোনো কাজকর্ম করতে হচ্ছে না, শুধু টাকা পাচ্ছে বসে বসে, আর এ খেটে মরে যাচ্ছে অথচ 1 টাকাও পাচ্ছে না। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? দুটো ছেলের মধ্যে কোন ছেলেটা ইংরেজরা? যে শুধু টাকা পয়সা পাচ্ছে সেই ছেলেটা ইংরেজরা। আর যে বিশাল দায়িত্ব পালন করছে সে হচ্ছে বাংলার নবাব। তাহলে এবার বাংলার নবাবটা তাহলে কে? সেই সময়ে প্রথম পর্যায়ে আমাদের বক্সারের যুদ্ধের শেষে আমরা যদি দেখি, তাহলে মির্জাফর রাজা হয়েছে। আবার মির্জাফরের পরে শেষে গিয়ে ওনার ছেলে রাজা হচ্ছে নজমউদ্দৌলা। কি বললাম? ক্লিয়ার হলো? দ্বৈত শাসন চলছে, দ্বৈত শাসনটা আজকে আমি তোমাদের লেখাবো। দ্বৈত শাসন চলছে, চলতে চলতে এই অবস্থায় দ্বৈত শাসন 1772 সালে অবসান করে দেওয়া হলো। দিয়ে ওই সময় থেকে কি হলো, কোম্পানি ডাইরেক্ট রাজত্ব করতে আরম্ভ করলো, ডাইরেক্ট শাসন করতে আরম্ভ করলো ভারতবর্ষে। কি বললাম? ক্লিয়ার হলো? এইটাই তো আঞ্চলিক শক্তির উত্থানের গল্প, এই বাংলা ফাংলা গল্প। তারপরে ছোট ছোট কয়েকগুলো রাজ্যের কথা বলা আছে, মারাঠা, মহীশূর, হায়দ্রাবাদ, সম্বলপুর, ঝাঁসি, সাতারা, এগুলোর গল্প বলেছিলাম। যে হচ্ছে কি করেছে, রেসিডেন্ট নিয়োগ করেছে প্রথমে, তারপর আস্তে আস্তে অধীনতামূলক মিত্রতা নীতি চাপিয়েছে, তারপর সত্য বিলোপ নীতি চাপিয়ে 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 এক এক করে ভারতের সমস্ত রাজ্যগুলো ওরা দখল করেছে। এগুলো সব বলছিলাম আগের দিনে। চ্যাপ্টার তো আমাদের পড়ানো শেষ হয়ে গেছে, এখন শুধু প্রশ্ন উত্তরের পালা। খুব ভালো করে বোঝানোর চেষ্টা করেছি আমরা, তোমরা তো নিজেরা ভিডিওগুলো দেখো না। আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মানে আমাদের ভিউজটা নিয়ে কোনো দরকার নেই, ও তো আমরা খাটছি মানে একদিন না একদিন তার ফলাফল পাবো শিওর। হয়তো এখন আমাদের সামান্য সামান্য করে এ হচ্ছে। তুমি নিশ্চয়ই জানো যে আমাদের আগের চ্যানেলটা আমরা 1.5 মাস চালিয়েছিলাম, 1.5 মাস। 1.5 মাসের মধ্যে আমাদের 900+ সাবস্ক্রাইবার হয়ে গেছিল, আর ফের 3000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, 3000 ঘন্টা। আর 1000 ঘন্টা হয়ে গেলে আমাদের মনিটাইজেশন কমপ্লিট হয়ে যেত, টাকা ঢোকা শুরু হয়ে যেত। কিন্তু কোনো একটা কারণবশত ইউটিউব থেকে আমাদের সেই চ্যানেলটা বের হয়ে গেছে। যাওয়ার পরে আমাদের খুব কষ্ট লেগেছে, সত্যিকারের কথা, ইউটিউবে ভিডিও করা প্রচুর কষ্ট। এই যে তোমাদের সঙ্গে ক্লাসের মাঝখানে মাঝখানে কথা বলি, আমি বা অন্য স্যাররা, সেগুলো কাটতে হয় বসে বসে, সারাদিন দেখতে হয় ভিডিওগুলো, দেখে দেখে কেটে কেটে এডিট করতে হয়, তার থাম্বনেল তৈরি করা, সেগুলো জোড়া, কোথাও কি সাউন্ড এফেক্ট দেওয়া, দেওয়ার পর সেগুলো আপলোড করার পরে ফের আপলোড করতে অনেক সময় লাগে। মনে করো যদি তুমি তোমার ফোনে আপলোড করো, তাহলে মনে করো তোমার 2 GB নেটে হবে না, 4-6 GB নেট চলে যাবে একটা ভিডিও আপলোড করতে। আমরা দিনে 4-5টা করে ভিডিও আপলোড করি, কত খরচা ভেবে দেখো। আমার যদি ওয়াইফাই আছে, আমাদের আপলোড করার পরে পোস্ট করার সময় তোমার টাইটেল ঠিক করতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, ট্যাগ গুলো দিতে হবে, দেওয়ার পর পোস্ট করতে হবে, তারপরেও এই ব্যাপার। তো সেগুলো অ্যাকচুয়ালি আমরা কি জন্য করতে চাইছি, মেন আমাদের ডাইরেক্ট উদ্দেশ্য হচ্ছে আমাদের এইখানে যে সমস্ত ছেলেমেয়ে রয়েছে অফলাইনে, তারা যাতে উপকৃত হয়। তোমার বাড়ি গিয়ে যদি ভিডিওর কনসেপ্ট গুলো দেখো, আমি তো নিজে প্রচুর ভিডিওগুলো দেখি, আমি যেহেতু এডিট করছি এখন, অন্য কেউ তেমন ভাবে করে না। সেই যে এই প্রথম চ্যাপ্টারের যে আঞ্চলিক শক্তির উত্থান, মানে দ্বিতীয় চ্যাপ্টারে, এর যদি ভিডিওগুলো তুমি দেখো ভালো করে, তোমাদের যা বলছি এত বড় ক্লাস তো ওখানে আপলোড করা নেই, 15 মিনিট 17 মিনিট, খুব বেশি 30 মিনিটের ভিডিও। তুমি মন দিয়ে দেখো, এই চ্যাপ্টারে একটা প্রশ্ন তোমার বাইরে যাবে না, কি শর্ট প্রশ্ন কি বড় প্রশ্ন কিচ্ছু বাইরে যাবে না। কি বললাম? ক্লিয়ার হলো? কিচ্ছু বাইরে যাবে না, ভিডিওগুলো দেখে চ্যাপ্টারটা রেডি করতে হবে। শেষ হয়ে গেছে, আর 2-3 দিন হয়তো খুব বেশি হলে হবে প্রশ্ন লেখানো। তারপরে তো আমি তোমাদের এবার করতে দেবো, পরীক্ষা নেবো। ভূগোলের যেমন পরের ডেটে পরীক্ষা আছে সম্ভবত তোমাদের, কালকে মনে হয় ভূগোল আছে, তারপরের ডেটে পরীক্ষা আছে। প্রশ্ন করা হয়ে গেছে আমাদের অলরেডি, প্রশ্ন রেডি পুরো। 4টে সেট করা হয়েছে, একটা সেটের এখানে পরীক্ষা নেবো আমরা, আর 3টে সেট তোমরা জেরক্স করে নিয়ে যাবে, বাড়িতে বসে পরীক্ষা দেবে, দিয়ে খাতা দিয়ে দেবে, খাতা আমরা চেক করে দেবো শিওর। 1-2 দিনের মধ্যে খাতা পেয়ে যাবে, কারণ শর্ট প্রশ্নের পরীক্ষা, উত্তর সব অলরেডি রেডি করা আছে, তোমরা দেবে, ওই যারা সেন্টারে ওখানে থাকে ওরা দেখে দেখে করে দেবে। এইবার তোমরা যদি পরীক্ষা যেদিন থাকবে সেদিন যদি কোনো কারণবশত কেউ অ্যাবসেন্ট করে, সেই দিনের জন্য কিন্তু 30 টাকা ফাইন নেবে। এমনি দিনে 20 টাকা, কিন্তু পরীক্ষার দিন 30 টাকা ফাইন। এটা মাথায় রাখতে হবে, বাড়িতে বসে থাকা যাবে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত ধরে ধরে তোমাদের চ্যাপ্টারগুলো কতদিন ধরে শেষ করেছি। এই প্রথম চ্যাপ্টারটা ভালো করে ভিডিওটা দেখে ক্লিয়ার করে রাখবে,
আর খুব বেশি 2 সপ্তাহ পরে কিন্তু এই চ্যাপ্টার পরীক্ষা হবে। প্রত্যেকটা জায়গা দেখবে আমি ধরে 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 কোথা থেকে কি এসেছে সেগুলো আলোচনা করে দিয়েছি তোমাদের, ভালো করে আসতে হবে। তো প্রথম প্রশ্ন লেখো, পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো হয়েছে? উত্তর লেখো। লেখো 1757 সালে 1757 সালে যুদ্ধে জয়লাভের পর, পলাশীর যুদ্ধে জয়লাভের পর 1757 সালে পলাশীর যুদ্ধে জয়লাভের পর, লেখো চটপট করে সবাই লেখো, পলাশীর যুদ্ধে জয়লাভের পর বাংলার অফুরন্ত ধনসম্পদ, বাংলার অফুরন্ত ধনসম্পদ। তোমরা একটা কাজ করো তো, এইখানে হচ্ছে 2 অথবা 3 লিখে রাখবে মার্কসটা, 3 নম্বরের মতো করে আমি লিখে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, বাংলার অফুরন্ত ধনসম্পদ হচ্ছে ইংরেজদের হাতের মুঠোয় চলে আসে, ইংরেজদের হাতের মুঠোয় চলে আসে। বাংলার অফুরন্ত ধনসম্পদ ইংরেজদের হাতের মুঠোয় চলে আসে। হয়েছে, ইংরেজদের হাতের মুঠোয় চলে আসে। দাঁড়িয়ে দাও দিয়ে একটা প্রথম একটা এরকম ছোট্ট করে বুলেট করো। বুলেট মিন্স হচ্ছে তোমরা নয় স্টার দেবে, না হলে কেউ গোল করে দেবে, না হলে কেউ একটা এরকম বড় গোল করে মাঝখানে একটা ফোঁটা দিয়ে দেবে, না হলে একটা বক্স করে দেবে, কিছু একটা চিহ্ন দেবে একটা, ঠিক আছে? প্রথম একটা চিহ্ন দাও, দিয়ে লেখো বাংলায় ইংরেজরা, বাংলায় ইংরেজরা হয়েছে, বাংলায় ইংরেজরা ব্যবসা বাণিজ্যে, ব্যবসা বাণিজ্যে হয়েছে, ব্যবসা বাণিজ্যে নিজেদের একচেটিয়া, নিজেদের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে। আকার ধর্ষে প তয়জে ফালা, আধিপত্য প্রতিষ্ঠা করে। হয়েছে? তোমাদের যদি না লিখতে পারো বলবে, তাহলে আমি লিখে লিখে করতে হবে, লিখে লিখে বলে দেবো, যেটা বলবে সেটা, কোনো সমস্যা নেই। ব্যবসা বাণিজ্যে নিজেদের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে, একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে। হয়েছে? সাইডের নিচে ফেলে করো না, কি হয়েছে? একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে। দাঁড়িয়ে দাও, দিয়ে দ্বিতীয় বুলেট লেখো আধিপত্য, আ ধয়হস্যই প তয়জে ফালা, আধিপত্য প্রতিষ্ঠা করে। দ্বিতীয় বুলেট করো, করে লেখো পলাশীর যুদ্ধের পর, পলাশীর যুদ্ধের পর নানা অজুহাতে, নানা অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয়, 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয়। ন্যায়টা দ্বন্দ্বের নায়িকার 29, 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয়। হয়েছে? দাঁড়িয়ে দাও, দিয়ে তারপরে বুলেট করো, করে লেখো ক্লাইভ সহ, কয়লয়াকার হস্যই ভ, ক্লাইভ, লর্ড ক্লাইভ বা রবার্ট ক্লাইভ যার অ্যাকচুয়াল নাম, ক্লাইভ সহ হয়েছে, ক্লাইভ সহ কোম্পানির উঁচু, কোম্পানির উঁচু পদাধিকারীরা, পদাধিকারীরা মানে পদের অধিকারী, পদাধিকারী, ঠিক আছে? পদাধিকারীরা বানান লিখে দেবো না পারবে? পদাধিকারীরা, পদাধিকারীরা হচ্ছে উঁচু পদাধিকারীরা প্রচুর ধনসম্পদ, পদাধিকারীরা প্রচুর ধনসম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন, ব্যক্তিগতভাবে পেয়েছিলেন। পদাধিকারীরা প্রচুর ধনসম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন। হয়েছে? হয়েছে?
তারপর একটুখানি প্যারা চেঞ্জ করে লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, বাংলা থেকে নানা উপায়ে, বাংলা থেকে নানা উপায়ে প্রায় 3 কোটি টাকার, প্রায় 3 কোটি টাকার, প্রায় 3 কোটি টাকার এই ধনসম্পদ, এই ধনসম্পদ আত্মসাৎ, আতয়ময় দন্তস্বয়কার খণ্ডিত, আত্মসাৎ, এই ধনসম্পদ আত্মসাৎ হয়েছে, এই ধনসম্পদ আত্মসাৎ, কমা দিয়ে লেখো শোষণ, ও লুণ্ঠনের ঘটনা, ও লুণ্ঠনের ঘটনা, ও লুণ্ঠনের ঘটনা ইতিহাসে পলাশীর লুণ্ঠন নামে পরিচিত, ইতিহাসে পলাশীর লুণ্ঠন নামে পরিচিত হয়েছে, ইতিহাসে পলাশীর লুণ্ঠন নামে পরিচিত। ব্যাস, এইটা যদি লেখো আমি আশা করছি এটা 3 এ 3 পাবে। 3 নাম 24টা বর্ণ লেখা তো, তাই লেখো সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন, সত্য বিলোপ নীতি বানানটা আমি লিখে দিচ্ছি, সত্য বিলোপ, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন, ঠিক আছে, সত্য বিলোপ নীতি। হ্যাঁ বলেছিলাম অধিরকমমূলক মিত্রতা নীতি আর সত্য বিলোপ নীতি দুটোর কথা বলা হয়েছিল, একটা লর্ড ডালহৌসি, একটা ওয়েলেসলি। তাই সত্য বিলোপ নীতিটা কি হবে, লর্ড ডালহৌসি, ডালহৌসি। অধীনতামূলক মিত্রতা নীতি ওয়েলেসলি, তাই না? সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন, একটু হাত চালিয়ে লিখবে সবাই। হ্যাঁ, দয়াকাল্লাহ হউকার দন্তস্বস্য, লর্ড ডালহৌসি। লর্ডটা হচ্ছে রূপাধি, ওরা নিজেদের ঈশ্বরের জায়গায় নিয়ে চলে গেছে লর্ড। আচ্ছা, তারপর লেখো লর্ড ডালহৌসি, লর্ড ওয়াইরেব, লর্ড ডালহৌসি, দয়াকাল্লাহ হউকার দন্তস্বস্যই, লর্ড ডালহৌসি হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন লেখো সত্য বিলোপ নীতি দ্বারা, সত্য বিলোপ নীতি দ্বারা সর্বপ্রথম কোন রাজ্য ইংরেজরা দখল করে, সত্য বিলোপ নীতি দ্বারা কোন রাজ্য সর্বপ্রথম ইংরেজরা দখল করে, সত্য বিলোপ নীতি দ্বারা কোন রাজ্য সর্বপ্রথম ইংরেজরা দখল করে হয়েছে, সত্য বিলোপ নীতি দ্বারা সর্বপ্রথম কোন রাজ্য ইংরেজরা দখল করে। ক্লিয়ার হলো সবাই? আচ্ছা, একটু তাড়াতাড়ি লিখতে হবে, নাহলে শেষ করতে পারবো না সময়ের মধ্যে আমরা। আচ্ছা, উত্তর লেখো সাতারা, দন্তস্বয়কার, তয়াকার, রয়াকার। আমি অনেকগুলো রাজ্যের কথা বলেছিলাম, ঝাঁসি, সম্বলপুর, সাতারা। তার মধ্যে একটা উল্লেখযোগ্য রাজ্য হচ্ছে যেটা প্রথম দখল করেছে, সাতারা হয়েছে। তারপরে প্রশ্ন লেখো অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করে। আচ্ছা, যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে, প্রবর্তনটা বাদ দিয়ে দিল প্রবর্তক, যে সত্য বিলোপ নীতি প্রবর্তক কে, তাহলে একই বিষয়, যে প্রবর্তন করে তার নাম প্রবর্তক। আচ্ছা লেখো, তারপরের প্রশ্ন লেখো, হ্যাঁ ওই তো বললাম, সাতারাটা হয়ে গেছে তো। তাহলে লেখো অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে ছিলেন। অধীনতামূলক মিত্র, এটা ক নম্বর বলুন? 4 নম্বর, 3। চিলেন আলো যুদ্ধটা 1, সত্য বিলোপ নীতিটা 2, সত্য বিলোপ নীতি দ্বারা কোন রাজ্য দখল করা হয় 3, আর অধীনতামূলক মিত্রতা নীতিটা 4। লেখো অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তক কে ছিলেন। লেখো অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে ছিলেন। হ্যাঁ, প্রবর্তক, কয়রা ভালো বত অয়রেপ ক, আইদিন হয়ে যাক, আড়ি সে কারণটা ছেড়ে দিতে হলো স্যার। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে ছিলেন, ঠিক আছে? আলিসুল হয়নি? দেখো উত্তর লেখো লর্ড ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি। ওকার অন্তঃস্থকার ওয়ে, লয়কার অন্তঃস্থ লেস, লসলি, ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি হয়েছে, লর্ড ওয়েলেসলি।
আচ্ছা 1 মিনিট দাও না তো, ধরো 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, ওদিকে একটা বড় প্রশ্ন দেওয়া আছে। তাহলে একটা কাজ করো তোমরা, আমি প্রশ্নগুলো একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, যে ভিডিওটা হয়ে যাচ্ছে তোমরা লাস্টের কটা লিখে নেবে, স্যার পাঠিয়ে দিচ্ছে না তো দেরি হয়ে যাবে, তোমাদের স্কুলে যাবে তো তোমরা। ঠিক আছে, পরের প্রশ্নটা হচ্ছে স্বাধীন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কে ছিলেন প্রতিষ্ঠাতা? অনেকবার বলা হয়েছে, বলো দেখি। সাদাত খান। হ্যাঁ। লাহোরের চুক্তি কবে হয়েছিল? 1846। এটা যদি এই চ্যাপ্টারের তেমন ইম্পর্টেন্ট প্রশ্ন নয়। তাহলে জাহাঙ্গীরনগর বলতে কোন শহরকে বোঝানো হয়েছে? ঢাকা। তারপরে বলা হয়েছে শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে ইংরেজরা কাকে পরাজিত করে? উত্তর হচ্ছে টিপু সুলতান। টিপু সুলতানের অপর উপাধি হচ্ছে মহীশূর শার্দুল, এটা জেনে রাখবে তোমরা। তারপরে প্রশ্ন আছে বেসিলের সন্ধি কবে সম্পাদিত হয়? 1802 খ্রিস্টাব্দে। আর তারপর একটা প্রশ্ন আছে, মানে 10টা আজকে দিচ্ছি, আহমদ শাহ আবদালী কে ছিলেন? একজন আফগান শাসক। আহমদ শাহ আবদালী কে ছিলেন? আফগান শাসক। ঠিক আছে, আজকের এই পর্যন্ত।